regulatory duty, supplementary duty, VAT on imports, advance income tax, advance VAT. এতগুলি কমপ্লেক্সিটি, ইভেন WTO একটা কাস্টম ডিউটিতে যেতে হবে, এবং সেখানে আমরা আমাদের যে রেশনালাইজেশন, আচ্ছা আরেকটা আমরা বলেছি নট অনলি ট্যারিফ রেশনালাইজেশন, প্রোটেকশনও রেশনালাইজেশন করতে হবে। আমাদের এখানে যে প্রোটেকশন সিস্টেম, এটা নানানভাবে এবং খুব বেশি, আমাদের নমিনাল প্রোটেকশন রেট যেখানে আছে অ্যাভারেজ 28% এখন নমিনাল প্রোটেকশন রেট, কিন্তু অ্যাভারেজ টোটাল ট্রেড ট্যাক্স যখন অ্যাভারেজ করি 55%। এগুলি মানে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের এই ট্যারিফ পজিশনটা অনেক উঁচু লেভেলে, এবং ইট রিস্ট্রিক্টস ট্রেড, এবং এটা একটা বড় কারণ যে ফরেন ইনভেস্টররা বাংলাদেশে আসতে চায় না, তাদের ট্রেড রেজিম যখন দেখে, এটা একটা সমস্যা। কিন্তু আরও একটা সমস্যা, যে জন্য আমরা ট্যারিফ মডার্নাইজেশনের কথা বলি, ট্যারিফ রেশনালাইজেশন কথা বলি, কারণ আমাদের ট্যারিফ সিস্টেম অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যান্টি এক্সপোর্ট বায়াস। আমরা তো এক্সপোর্টের কথা বলি, আমরা বলি এক্সপোর্ট আমাদেরকে, এক্সপোর্ট গত 25-30 বছরে বাংলাদেশ ইকোনমির যে অগ্রগতি হয়েছে এক্সপোর্ট ড্রিভেন। হ্যাঁ, আমাদের রেডিমেড গার্মেন্টে আমরা সফল হয়েছি, আমাদের খুব ভালো প্রোগ্রেস হয়েছে, কিন্তু ওই একটা প্রোডাক্টের উপর নির্ভরশীলতা আপনারা সবাই জানেন যে এটার ভালনারেবিলিটি আছে। কিন্তু নন গার্মেন্টস এক্সপোর্টসের যখন যাই, তখন দেখি যে নন গার্মেন্ট এক্সপোর্ট আমরা কিন্তু প্রমোট করছি না, ইনসেন্টিভ আমরা নন গার্মেন্ট এক্সপোর্টে দিচ্ছি না। বা এক্সপোর্টের দুটো বাজার আছে, একটা এক্সপোর্ট বাজার, আরেকটা হচ্ছে ডোমেস্টিক বাজার। ডোমেস্টিক বাজারে একটা উদ্যোক্তা যখন কিছু প্রডিউস করছে, তা সে দেখে যে ভাই আমি কোথায় বিক্রি করব, দেশীয় বাজারে বিক্রি করব নাকি আন্তর্জাতিক বাজারে বিক্রি করব। সে যদি দেখে যে আন্তর্জাতিক বাজারে বিক্রি করলে মুনাফার খুব সামান্য, কিন্তু দেশীয় বাজারে বিক্রি করলে মুনাফা খুব বেশি, এবং এই বেশি মুনাফার কারণ কিন্তু আর কিছু নয়, ওই যে ট্যারিফ, শুল্ক দিয়ে যে আমরা সংরক্ষণ করছি, প্রোটেকশন দিচ্ছি শুল্ক দিয়ে, ইম্পোর্ট বাধা দিয়ে রাখছি, এই কারণে ডোমেস্টিক প্রাইসটা খুব বেশি এবং প্রফিটেবিলিটি এক্সপোর্টের তুলনায় বেশি। সুতরাং আমরা যখন নন গার্মেন্ট এক্সপোর্টের কথা বলি, তখন দেখি যে দেশীয় বাজারে ইনসেন্টিভটা কমছে না, এবং আনলেস উই রেশনালাইজ দ্য ট্যারিফ, আনলেস উই রিডিউস দ্য ট্যারিফ। 91 সালে যখন ভ্যালুয়েটেড ট্যাক্স সিস্টেমটা চালু হয়, তখন এটা এক্সাইজের পরিবর্তে, আগের যে এক্সাইজ ছিল এবং ইম্পোর্ট স্টেজে সেলস ট্যাক্সের পরিবর্তে ভ্যালুয়েটেড ট্যাক্স, তো এক্সাইজ যেহেতু অনেক বেশি ছিল, আমরা শুধু 15% ভিএটি চালু করি। ইনসিডেন্টলি আমি এখানে ডক্টর বজলুল খন্দকার, আমরা দুইজন ওই সময় ছিলাম, আমরা একটা ভূমিকা পালন করার সুযোগ ছিল, তো আমরা ইতিহাসটা জানি আর কি, ওই ইতিহাসের কারণেই বলছি। তো যেহেতু এক্সাইজটা অনেক বেশি ছিল, ওই রেভিনিউটা কভার করার জন্য আমাদেরকে 15% ভিএটি দিয়ে সম্ভব হচ্ছিল। সেই জন্য যেসব জায়গায় সাপ্লিমেন্টারি ডিউটি এক্সাইজ বেশি ছিল, ওগুলাকে সাপ্লিমেন্টারি ডিউটি দিয়ে কভার, একই আইনের আওতায়। তো এই সাপ্লিমেন্টারি ডিউটি ভিএটি মিলে কিন্তু এই তিনটা মেজর ট্যাক্সের মধ্যে সবচেয়ে বেশি রেভিনিউ আসে। এইটা আরো বেশ কিছুদিন ধরে চলবে, যদিও ইভেন্চুয়ালি যখন বাংলাদেশ মধ্য আয়ের দেশের দিকে চলে যাবে, তখন এই শেয়ারটা কমে যাবে। কিন্তু আপনারা যদি ইভেন OECD কান্ট্রিতে দেখেন, এখনো ভ্যালুয়েটেড ট্যাক্সের মেজর শেয়ার 20% মিনিমাম আছে। আর এটা সুবিধা আছে, এটা আদায় করা ইজিয়ার। ইনকাম ট্যাক্স যেমন আদায় করা একটু ডিফিকাল্ট, মানুষের পকেটে টাকা গেলে বের করে আনতে হবে, ভ্যালুয়েটেড সিস্টেম থেকে চলে আসছে কেনাকাটা করলে। আর এখন টেকনোলজি ইমপ্রুভ করার কারণে আরো সহজ হয়ে গেছে। তো ভ্যালুয়েটেড ট্যাক্স একটা মেজর ট্যাক্স এবং দীর্ঘদিন এটা মেজর ট্যাক্স হিসেবে থাকবে। এখনই 50%-এর উপরে আছে, আগে আরো বেশি ছিল। তো এখন ভ্যালুয়েটেড ট্যাক্সের বর্তমানে যে অবস্থা আছে, দেখা যায় যে অন্যান্য দেশের সাথে কম্পেয়ার করলে বাংলাদেশে অনেক কম আদায় হচ্ছে। আমাদের ট্রেড ট্যাক্সে উদ্দেশ্য হচ্ছে কিন্তু শেয়ারটা কমানো, যেটা আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন, ফ্রম 28% থেকে কত 7.5%-এ যাওয়া, আর ভিএটিতে স্লাইটলি বাড়বে। বাট দেখবেন সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে কিন্তু ডাইরেক্ট ট্যাক্সে, কারণ রেশিওটা আপনাকে 33.5 থেকে কোথায় চলে যেতে হবে, 50%-এ যেতে হবে। সো আমাকে যদি জাম্প দিতে হয়, তাহলে অবশ্যই আমাকে জাম্প দিতে হবে কোথায়, আমাকে এই রিস্ট্রাকচারিং এ কিন্তু জাম্প দিতে হবে, কারণ না হলে আমাদের পক্ষে যে কাঙ্ক্ষিত যে ট্যাক্স টু জিডিপি সেটা কিন্তু কালেক্ট করা সম্ভব হবে না। তো এই জন্য আমাদের এই চ্যাপ্টারের মধ্যে আপনি দেখবেন একটা আমরা অপটিমাল ট্যাক্সেশন লিটারেচার নিয়ে কথা বলেছি।
অপটিমাল ট্যাক্সেশন লিটারেচার। আপনারা নিশ্চয়ই দেখবেন যখন আপনারা রিপোর্টটা হাতে পাবেন। এই অপটিমাল ট্যাক্সেশন লিটারেচার বলতে আমরা কি বোঝাচ্ছি, কারণ আমরা যখন বলছি আমাদের ট্যাক্সের তিনটা কম্পোনেন্টের মধ্যে একটা হচ্ছে পার্সোনাল ইনকাম ট্যাক্স, একটা কর্পোরেট ইনকাম ট্যাক্স, আর একটা কি প্রপার্টি ট্যাক্স বলছি। তো যখন আমি কর্পোরেট ইনকাম ট্যাক্স বলছি তখন কিন্তু আপনারা দেখবেন যে আমাদেরকে বিভিন্ন জায়গায় বলছে যে একসময় বাংলাদেশে 50% নাকি কর্পোরেট ট্যাক্স রেট ছিল। আমি যখন শুরু করেছি তখন 37.5 ছিল। তো আপনারা যদি দেখেন আগে যদি গ্লোবাল অ্যাভারেজ দেখতেন তাহলে দেখবেন যে গ্লোবাল অ্যাভারেজ আগে 35% ছিল। এখন যদি আপনি লেটেস্ট ওইসিডি গ্লোবাল অ্যাভারেজ দেখেন এটা স্লাইটলি অ্যাবাভ 20% তাহলে কর্পোরেট ট্যাক্সে আপনি যদি আমাদের বলেন আদার দেন লিস্টেড কোম্পানি আমাদের জেনারেল রেট কিন্তু 27.5। তাহলে এখানে আমরা যখন অপটিমাল ট্যাক্সেশন লিটারেচার বলছি আমরা যদি কর্পোরেটাইজ করতে না পারি, আলটিমেটলি একটা কর্পোরেট যদি ইনকাম করে বাই ওয়ে অফ ডিভিডেন্ড এটা কার কাছে ফ্লো করবে? শেয়ার হোল্ডারদের কাছে ফ্লো করবে। শেয়ার হোল্ডারকে তো ট্যাক্স দিতে হচ্ছে বাই ওয়ে অফ পার্সোনাল ট্যাক্স। তো এই জন্য আমরা এখানে সবচেয়ে জোর দিয়েছি যে কর্পোরেট ট্যাক্সে আমাদের মানে অপটিমাল স্ট্রাকচারটা কি হওয়া উচিত। পার্সোনাল ট্যাক্সে আমরা যখন যাই আমাদের যেহেতু শেয়ারটা বাড়াতে হবে ফ্রম 13 to 25, এখানে আবার বলছি আমাদের কর্পোরেট ট্যাক্সের শেয়ারে কিন্তু আমরা খুব বড় ধরনের চেঞ্জ বলিনি, কারণ এটা ট্রেড বাড়বে, ভলিউম বাড়বে, কর্পোরেট থেকে আমরা ট্যাক্সটা পাবো, বাট মেজর জাম্পটা আবার আসবে আউট অফ দেন পার্সোনাল ইনকাম ট্যাক্সে। সেই জন্য পার্সোনাল ইনকাম ট্যাক্সে আমাদের অপটিমাল স্ট্রাকচারটা কি হওয়া উচিত, যেটা আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে হয়তো একটু দেখানোর চেষ্টা করব। এবং সবচেয়ে বড় যে জায়গায় আমরা যখন অপটিমাল ট্যাক্সেশন স্ট্রাকচার বলি তখন দেখতে হবে আমাদের ইকোনমিতে দেয়ার এক্সিস্ট যে কনসেপ্ট অফ আপনার কি ইনফর্মাল ইকোনমি আর আন্ডারগ্রাউন্ড ইকোনমি, আমরা যে নামে বলি না কেন। তাহলে যারা স্মল এন্টারপ্রেনার আছে তাদেরকে কিভাবে আমরা এই নেটের মধ্যে আনতে পারবো এবং বেসটা বাড়াতে পারবো, এটা আপনি দেখবেন আমাদের অপটিমাল ট্যাক্সেশন লিটারেচার যে অংশটা আছে ওখানে আমরা কভার করেছি। এবং দেখবেন আমাদের এই পুরো রিপোর্টে যেটা আমাদের বলছে 55টা ইস্যুর মধ্যে অ্যারাউন্ড 32 হচ্ছে কি আপনার ট্যাক্স রিলেটেড মানে ডাইরেক্ট ট্যাক্স রিলেটেড পলিসি ইস্যু এবং 10টা প্রসেস ইস্যু কিন্তু আমরা এখানে বলেছি। এখানে আমরা যাই বলি না কেন এখানে 5টা ফান্ডামেন্টাল কনসেপ্টের উপর বেসিস করে কিন্তু আমরা এই পলিসি ইস্যুগুলো বলেছি।